তরুণরা যেন মানবাধিকার নিয়ে কাজ করার জন্য স্টুডেন্ট লাইফ থেকে বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি জীবন থেকেই যেন শুরু করে, তাহলে বাংলাদেশে আর প্রশিক্ষণবিহীন কোনো মানবাধিকার সংগঠনের উদ্ভব ঘটবে না। আচ্ছা, আমি কিছু শ্রমিক ভাইদের জন্য কাজ করেছি, আমি পথশিশুদের জন্য কাজ করেছি, এবং হাজারো আঘাত এবং হামলার পরও আমি রাস্তা থেকে সরে আসিনি। আমার সফলতার পিছনে বিশেষ অবদান আমার মার। হ্যাঁ, আমার মা 2017-এ আমার মা মারা যায়। তো মৃত্যুর আগে আমার মা আসলে আমাকে অনেকগুলো কথা বলে যায়। তো আমি আসলে পড়াশোনা করেছি ফ্যাশন ডিজাইনের উপর, তারপরে আমি পরবর্তীতে এলএলবি কমপ্লিট করেছি। তো মার অনুপ্রেরণা থেকে আর কি আমার এই পথে আসা। দর্শক সবাইকে আমন্ত্রণ জানাই দি ডেইলি ক্যাম্পাসের বিশেষ আয়োজনে। আপনাদের সাথে আছি আমি সানজানা ঢালি, আর আমাদের সঙ্গে রয়েছেন আমি এইচ রোমিও, এডিশনাল এক্সিকিউটিভ ডিরেক্টর, সেন্টার ফর হিউম্যান রাইটস অ্যান্ড লিগ্যাল এইড সেন্টারে, ঢাকা সেন্ট্রাল ব্রাঞ্চ। ভাইয়া, আপনাকে আমন্ত্রণ জানাই আমাদের আজকের এই আয়োজনে। আপনি কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, আপনাদেরকেও ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। ধন্যবাদ ভাইয়া। আপনার কাছে আমি সরাসরি চলে যাব প্রশ্নে। জি, আপনার মানবাধিকার কর্মকর্তার পেশায় আসার পেছনের বিশেষ অনুপ্রেরণা কি ছিল? প্রথম অনুপ্রেরণা ছিল হচ্ছে আমি যখন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করি, ঠিক ওই সময়টা আমি পথশিশুদেরকে নিয়ে কাজ করেছিলাম। তো তার পরবর্তী সময়ে আমি দেখলাম যে চিকিৎসা শাস্ত্র এবং অন্যান্য বিষয়গুলোর আমি লক্ষ্য করলাম যে সেখানে অনেক ধরনের মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে, এবং বাংলাদেশে যে সমস্ত মানবাধিকার বেসরকারি মানবাধিকার সংগঠনগুলো রয়েছে তারা খুব বেশি এতটা অ্যাক্টিভ ওই সময় বলে মনে হয়েছে যে খুব অ্যাক্টিভ ছিল না। তখন সেখান থেকে আমার অনুপ্রেরণা যে আমাকে মনে হয় এটার মধ্যে আসতে হবে, এবং আমি তারপর থেকেই অনুপ্রাণিত হই। ধন্যবাদ। আপনার কাছে আমার দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, ভাইয়া এই পদে যোগদান করার পর আপনার সবচেয়ে বড় চ্যালেঞ্জ কি ছিল, এবং আপনি সেই চ্যালেঞ্জটিকে মোকাবেলা কিভাবে করেছেন? সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল আমরা যখন কোনো কাজ করি তো একটা তো বিপক্ষ পার্টি থেকেই থাকে। তো যার কারণে সেই বিপক্ষ পার্টির আমরা অনেক সময় হামলার শিকার হই। তো আবার দেখা যায় যে আমরা সবচেয়ে বড় একটা চ্যালেঞ্জ ছিল যে উদ্ধার অনুসন্ধানী অভিযানগুলো পুলিশের সাথে সহযোগী হিসেবে কাজ করার সময় আমাদেরকে একটা চ্যালেঞ্জিং মোকাবেলায় থাকতে হয় এবং নানা ধরনের হুমকির সম্মুখীন হতে হয়। এর আগেও অনেকবার আমার গাড়িতে হামলা হয়েছিল। তো এই ধরনের চ্যালেঞ্জ অনেক কয়েকটি আছে, তো এরকম মোকাবেলা করতে চলছে। আচ্ছা, আপনি মানবাধিকার রক্ষায় কোন বিশেষ উদ্যোগ বা প্রকল্পে কাজ করেছেন যা আপনার জন্য বিশেষ গর্বের, এরকম কিছু? আমরা সবচেয়ে বড় একটি কাজ করেছি শীতকালে 2021 সালের দিকে। আমরা একটি বৃদ্ধ মাকে রাস্তায় ফেলে রেখে চলে গিয়েছিল ট্রেন থেকে তার সন্তানরা। আমরা তাকে উদ্ধার করে আমরা একটি বৃদ্ধাশ্রমে আশ্রয় দিয়ে, এবং সেখানে আমরা তার সমস্ত দায় দায়িত্ব এবং বহন করে তারপর এটি ছিল আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এরপরে আরও কিছু বড় চ্যালেঞ্জ আছে যেগুলো করে আসছি, যেগুলো মানে প্রোফাইলে লিপিবদ্ধ করা আছে। আচ্ছা, তরুণদের জন্য মানবাধিকার বিষয়ক সচেতনতা বাড়ানোর ক্ষেত্রে আপনি কি ধরনের পদক্ষেপ নিচ্ছেন বর্তমানে? আমরা তো একটা বড় ধরনের পদক্ষেপে মানে যেতে যাচ্ছি, কিন্তু যে ধরনের বাধাগুলো আসছে যার কারণে তরুণদের মানবাধিকার করার ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে তারা অনেক বাধার সম্মুখীন হচ্ছে। বিশেষ করে মানবাধিকার বিষয়ে এডুকেটেড না থাকার কারণে, মানবাধিকার বিষয় নিয়ে বিশ্লেষণ না থাকার কারণে তারা সামনের দিকে এগিয়ে যেতে পারছে না। তো তরুণদেরকেই সামনের দিকে এগিয়ে নিয়ে আসতে হবে, কারণ এই বেসরকারি মানবাধিকার সংগঠনগুলোর মধ্যে অনেকেই আছে যারা প্রশিক্ষণবিহীনভাবে এই মানবাধিকার সংগঠনগুলো পরিচালিত করছেন এবং ল না বুঝে তারা কাজ করছেন, যার কারণে তরুণদেরকে এগিয়ে আসতে হবে এবং তরুণদেরকে প্রশিক্ষণের মাধ্যমেই এগিয়ে আসার জন্য আমরা একটি চ্যালেঞ্জ গ্রহণ করেছি। সামনের দিকে এটি আমরা প্রকাশ করব। বড় পরিবর্তন এনেছে, আমি কিছু শ্রমিক ভাইদের জন্য কাজ করেছি, আমি পথশিশুদের জন্য কাজ করেছি, এবং আমি হাজারো আঘাত এবং হামলার পরও আমি রাস্তা থেকে সরে আসিনি। তো এটার জন্য আমি অনেক সময় মানে অনেক বাহবা পেয়েছি, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে বাধার সম্মুখীন হয়েছি। তো আমাদের পরিবর্তন
করতে গেলে সবচেয়ে বড় পরিবর্তনটা হচ্ছে যে আমি তরুণদেরকে বেসরকারি মানবাধিকার এগুলোতে আনতে পেরেছি বা আসার সুযোগ হয়ে গেছে। এইটাই হচ্ছে আমাদের সবচেয়ে বড় পরিবর্তন। আপনার যে ভাইয়া আজকের সফলতা, এই সফলতার পেছনে বিশেষ অবদান কার? আমার সফলতার পিছনে বিশেষ অবদান আমার মার। আচ্ছা। হ্যাঁ, আমার মা 2017-এ আমার মা মারা যায়। তো মৃত্যুর আগে আমার মা আসলে আমাকে অনেকগুলো কথা বলে যায়। তো আমি আসলে পড়াশোনা করেছি ফ্যাশন ডিজাইনের উপর। তারপরে আমি পরবর্তীতে এলএলবি কমপ্লিট করেছি। তো মার অনুপ্রেরণা থেকে আর কি আমার এই পথে আসা আর কি। আচ্ছা, আপনার মতে বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি বর্তমান সময়ে কেমন এবং উন্নতির জন্য কিভাবে তরুণদের আরও ভূমিকা রাখা প্রয়োজন কিংবা উচিত? বর্তমান সময়ে মানবাধিকারের পরিস্থিতি, বেসরকারি মানবাধিকারের পরিস্থিতি অত্যন্ত প্রচণ্ড খারাপ পর্যায়ে আসছে এবং খারাপ পরিস্থিতিতে আসছে। আমি যখন 10ই ডিসেম্বরে মানবাধিকার দিবস পালন করি কেন্দ্রীয় শহীদ মিনারে, আমি দেখেছি যে আমারটাই শুধুমাত্র গ্রহণ করেছে প্রশাসন থেকে শুরু করে সবাই অনুমতি দিয়েছে, সহযোগিতা করেছে, কিন্তু আমার প্যানেলটা এবং আমাদের ছাত্র সংগঠনগুলো এগিয়ে এসেছে। কিন্তু অন্যান্য মানবাধিকার বেসরকারি এনাদেরকেও দেখে চেষ্টা করেছে, কিন্তু আসলে তরুণদেরকে প্রাধান্য না দেওয়ার কারণে এটার পরিধিটা আর বড় হচ্ছে না। তো এখন হয়তো বা সেটা হবে। ভাইয়া, আপনার কাছে আমি আরেকটি প্রশ্ন জানতে চাইবো যে আপনি আপনার প্রফেশনাল লাইফের বাইরে গিয়েও অন্য কোনো কিছু করছেন কিনা? ছোটবেলা থেকে মিউজিকের প্রতি একটু অনুরাগ ছিল। তারপর থেকে আমি স্কুল লাইফ থেকে আমরা বন্ধুরা মিলে ব্যান্ড করার চেষ্টা করি। পরবর্তীতে ইউনিভার্সিটিতে এসে ক্যানভাস মিউজিক্যাল ব্যান্ড, আপনারা জানেন ক্যানভাস মিউজিক্যাল ব্যান্ড অনেক ওই সময় সুনাম অর্জন করেছিল। তো ক্যানভাস মিউজিক্যাল ব্যান্ডের আমি কাজ করেছি এবং বিভিন্ন স্টেজ পারফর্ম করেছি। এই সঙ্গীত অনুরাগটাই আমার কাছে একটু বেশি অনুপ্রাণিত করে। সঙ্গীত পছন্দ? জি জি জি, এবং একটি গানও রিলিজ হয়েছে ফিনোমিনন থেকে, ছলনার মুখোশ নামের। তো এখন সামনে একটি গান করার চেষ্টা করতেছি, হয়ে ওঠে না, তারপরে আস্তে আস্তে এত ব্যস্ততার মাঝেও চেষ্টা করে যাচ্ছি। জি। আচ্ছা, আপনার কাছে সফলতার মানে কি? মানবাধিকার রক্ষা আমার কাছে সফলতার মানে হচ্ছে কোনো কিছু অর্জন করা। অর্জন। আচ্ছা, ভবিষ্যতে মানবাধিকার সুরক্ষায় আপনার পরবর্তী লক্ষ্য বা পরিকল্পনা কি? তরুণদেরকে সামনে নিয়ে আসা, তরুণদেরকে সুযোগ দেয়া, সামনে নিয়ে আসা এবং প্রশিক্ষণ দিয়ে তাদেরকে সামনে নিয়ে আসা এবং আইনের বিষয়গুলো সবচেয়ে বেশি করে বোঝানো। আচ্ছা ভাই, আপনার কাছে আমার সর্বশেষ প্রশ্ন থাকবে। আপনি ইতোমধ্যে বেশ কয়েকটি সম্মাননা পেয়েছেন, পুরস্কৃত হয়েছেন, তো সামনে আরো কি কি সম্মাননা পেতে যাচ্ছেন সে ব্যাপারে আমাদেরকে একটু বলবেন। সামনে আইকনিক অ্যাচিভার অ্যাওয়ার্ড 2025 নেপাল এটা একটি পেতে যাচ্ছি, আর জ্ঞান তাপস অ্যাওয়ার্ড পেতে যাচ্ছি, আর ইতোমধ্যে 21শে স্মৃতিপদক, তারপরে হচ্ছে আপনার বিজিসিএফ অ্যাওয়ার্ড, বেশ কয়েকটি অ্যাওয়ার্ড এইভাবে পেয়েছি, মহাত্মা গান্ধী অ্যাওয়ার্ড পেয়েছি। জি জি, এই বেশ কয়েকটি অ্যাওয়ার্ড পেয়েছি আর কি। ধন্যবাদ আপনাকে ভাই। একজন মানবাধিকার কর্মকর্তা হিসেবে তরুণদের জন্য যদি আপনার কোনো উপদেশমূলক বক্তব্য থাকে? উপদেশ বলতে পরামর্শ বলবো যে তরুণরা যেন মানবাধিকার নিয়ে কাজ করার জন্য স্টুডেন্ট লাইফ থেকে, বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি জীবন থেকেই যেন শুরু করে, তাহলে বাংলাদেশে আর প্রশিক্ষণবিহীন কোনো মানবাধিকার সংগঠনের উদ্ভব ঘটবে না। তখন সুবিধা হবে এবং তারা পড়াশোনার পাশাপাশি মানবাধিকার কালচারালটা তাদের মধ্যে প্র্যাকটিস থাকবে, প্রশিক্ষণ অবস্থায় থাকবে এবং ভবিষ্যতে তারা এটা নিয়ে কাজ করলে তখন দেশ অনেক দূরে এগিয়ে যাবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, আজকে আমাদের আয়োজন এই পর্যন্তই ছিল। পরবর্তী আয়োজন দেখার জন্য চোখ রাখুন দি ডেইলি ক্যাম্পাসে। ধন্যবাদ।